ছাত্র সমাজ ঠিক করবে কেমন ভবিষ্যৎ চায়, গবেষণার মাধ্যমে বিশ্বকে নিজেদের মতো করে সাজাতে হবে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন বক্তব্যে প্রধান উপদেষ্টা। অর্থনীতিবিদ্যা যদি শুরু করতে হয় মানুষকে দিয়ে শুরু করতে হবে, ব্যবসাকে দিয়ে না। ভবিষ্যৎ করণীয় সেটা নির্ধারণে ছাত্র সমাজ তারা ঠিক করবে যে তারা কি ধরনের ভবিষ্যৎ চায় নিজেদের জন্য, সমস্ত বিশ্বকে আমাদের মনের মতো করে সাজানোর জন্য। চট্টগ্রাম বন্দর দেশের অর্থনীতির হৃৎপিণ্ড, সক্ষমতা বাড়াতে বিদেশিদের যুক্ত করার তাগিদ ডক্টর ইউনূসের। বহুল প্রতীক্ষিত কালুরঘাট সেতুর ভিত্তি স্থাপন। চট্টগ্রাম বন্দরটা হলো বাংলাদেশের অর্থনীতির হৃৎপিণ্ড। এই হৃৎপিণ্ডের চিকিৎসার দরকার আমাদেরকে সবচেয়ে সেরা চিকিৎসক এটার পেছনে দিতে হবে, যাতে এই হৃৎপিণ্ড বিরাট এখানে আমাদের বানিয়ে দিতে পারে। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময়ের সঙ্গে আছি আমি শবনব নিবিড়। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সাম্য হত্যার বিচার দাবিতে বিক্ষোভ মশাল মিছিল। ভিসি প্রক্টরের পদত্যাগ দাবি ছাত্রদলের। গ্রেফতার 3 জন কারাগারে, গ্রামের বাড়িতে দাফন। জামায়াতের নিবন্ধন ও প্রতীক নিয়ে আপিল শুনানি শেষ। রায় 1 জুন। দুর্নীতির মামলায় ডক্টর জুবাইদা রহমানের জামিন। কারাদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিল শুনবেন হাইকোর্ট। জুনে মিলবে IMF এর চতুর্থ পঞ্চম কিস্তির অর্থ। উন্নয়ন সহযোগীরা দেবে আরও প্রায় $2 বিলিয়ন ঋণ, জানালেন গভর্নর। ডলারের দাম বাজারের উপর ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত। এবং স্যাঁতস্যাঁতে মেঝে খসে পড়ছে পলেস্তারা। শাহজাহানপুর রেলওয়ে কলোনির অধিকাংশ ভবনই ঝুঁকিপূর্ণ। কর্মচারীরা না থেকে ভাড়া দিচ্ছেন বহিরাগতদের, ব্যবস্থা নেওয়ার আশ্বাস। আগামীর ভবিষ্যৎ কেমন হবে তা ছাত্র সমাজ নির্ধারণ করবে, এমন মন্তব্য করে গবেষণার মাধ্যমে পুরো বিশ্বকে নিজেদের আয়ত্তে রাখার তাগিদ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন বক্তব্যে ব্যবসা কেন্দ্রিক সভ্যতাকে আত্মঘাতী আখ্যা দিয়ে মানুষের কল্যাণে ব্যবসার পরামর্শ দেন নোবেলজয়ী। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক এই অধ্যাপককে অর্থনীতিতে বিশেষ অবদান রাখায় প্রদান করা হয় সম্মানসূচক ডিলিট ডিগ্রি। দীর্ঘ ৩৬ বছর পর ক্যাম্পাসে আসলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। তবে এবার শিক্ষক হিসেবে নয়, সরকার প্রধান হয়ে সমাবর্তন বক্তা হিসাবে। বুধবার দুপুরে অনুষ্ঠানস্থলে প্রবেশ করেন প্রধান উপদেষ্টা। এ সময় হর্ষধ্বনি আর বিপুল উৎসাহে স্বাগত জানান অংশগ্রহণকারীরা। আনুষ্ঠানিকতার শুরুতেই বিশ্ব দারিদ্র্য দূরীকরণ ও অর্থনীতিতে বিশেষ অবদান রাখায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে সম্মানসূচক ডিলিট ডিগ্রি প্রদান করা হয়। এ সময় অধ্যাপক ইউনূসের হাতে সম্মাননা ও সার্টিফিকেট তুলে দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এরপর প্রধান উপদেষ্টা ডক্টরেট ডিগ্রিধারীদের হাতে সনদপত্র তুলে দেন। সমাবর্তন বক্তব্যে প্রধান উপদেষ্টা ফিরে যান তার শিক্ষক জীবনের স্মৃতিতে। বলেন, নোবেল পুরস্কারের বীজ বপন হয়েছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকেই। এজন্য বিশ্ববিদ্যালয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ডক্টর ইউনূস বলেন, ব্যবসা কেন্দ্রিক সভ্যতা আত্মঘাতী। এজন্য তিনি মানুষের কল্যাণে ব্যবসার আহ্বান জানান। এই অর্থনীতি ব্যবসার অর্থনীতি, মানুষের অর্থনীতি। যে কোনো অর্থনীতিবিদ্যা যদি শুরু করতে হয় মানুষকে দিয়ে শুরু করতে হবে, ব্যবসাকে দিয়ে না। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, আগামীর ভবিষ্যৎ কেমন হবে তা ঠিক করবে ছাত্র সমাজ। গবেষণার মাধ্যমে বিশ্বকে আয়ত্ত রাখার জোর দেন ডক্টর ইউনূস। ভবিষ্যৎ করণীয় সেটা নির্ধারণে ছাত্র সমাজ তারা ঠিক করবে যে তারা কি ধরনের ভবিষ্যৎ চায় নিজেদের জন্য। আমরা শুধু খণ্ডিত বিষয়ে গবেষণা করার জন্য নিয়োজিত নই, আমরা এই প্রত্যেকটি গবেষণার পেছনে একটি আমাদের উদ্দেশ্য, সমস্ত বিশ্বকে আমাদের মনের মতো করে সাজানোর জন্য। সমাবর্তনে অংশ নেন প্রায় 23,000 গ্রাজুয়েট। এছাড়া সমাবর্তনে 42 জনকে পিএইচডি ও 33 জনকে এমফিল ডিগ্রি প্রদান করা হয়। দীর্ঘ 9 বছর পর সমাবর্তন, তাই বিশ্ববিদ্যালয় জুড়ে উৎসবের আমেজ। এর সঙ্গে বাড়তি আনন্দ হিসেবে যোগ হয়েছে এই বিশ্ববিদ্যালয়েরই সাবেক শিক্ষক, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। অংশ নেওয়া গ্রাজুয়েটরা বলছেন, বিশ্ববরেণ্য এই অর্থনীতিবিদের বক্তব্য তাদের ব্যক্তি ও কর্মজীবনে প্রেরণা যোগাবে। নাজমুস সালেহী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, সময় সংবাদ। 6 ঘন্টার বেশি সময় ধরে শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ করেছেন নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষার্থীরা।
ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারিকে ডিগ্রি পাস কোর্স হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি জানান তারা। বেলা 2টার দিকে শাহবাগের সড়ক অবরোধ করে অবস্থান নেন সারা দেশের বিভিন্ন স্থান থেকে আসা নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষার্থীরা। মানববন্ধন ও স্মারকলিপি দিলেও সংশ্লিষ্টরা শুধু আশ্বাস দিয়ে সময় ক্ষেপণ করছে বলে অভিযোগ করেন। দাবি মানা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা। আন্দোলনের কারণে শাহবাগ সহ আশপাশে যানজট তৈরি হয়। রাতে শিক্ষার্থীরা সরে গেলে শুরু হয় যান চলাচল। সিরাজগঞ্জে গ্রামের বাড়িতে শাহরিয়ার আলম শাম্যের দাফন সম্পন্ন হয়েছে। ঢাকা থেকে শাম্যর মরদেহ বাড়িতে নেয়ার পর ভিড় করেন সহপাঠী, বন্ধু, আত্মীয় স্বজনরা। সেখানে দ্বিতীয় দফায় জানাজা শেষে মরদেহ দাফন করা হয়। মঙ্গলবার রাতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ছাত্র শাম্য। এই ঘটনার প্রতিবাদ ও বিচারের দাবিতে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও জেলা শহরে মিছিল করেছে ছাত্রদল। নিবন্ধন নিয়ে সর্বোচ্চ আদালতের সিদ্ধান্তের অপেক্ষায় জামায়াত। দুপুরে শুনানি শেষে আপিল বিভাগ জানায় 1 জুন সিদ্ধান্ত জানাবেন তারা। দলটির আইনজীবীর আশা, হাইকোর্টের রায়ে বাতিল হওয়া নিবন্ধন সর্বোচ্চ আদালতের রায় ফিরবে। দাঁড়িপাল্লা প্রতীক পাওয়া নিয়েও জটিলতা কেটে যাবে বলেও জানান আইনজীবী শিশির মনির। দল হিসেবে নিবন্ধন ফিরে পেতে সর্বোচ্চ আদালতে আইনি লড়াই শেষ করেছে জামায়াত। এখন অপেক্ষা আপিল বিভাগের রায়ের। প্রধান বিচারপতি জানিয়েছেন 1 জুন তারা এ বিষয়ে সিদ্ধান্ত জানাবেন। দলটির আইনজীবী বলছেন, নিবন্ধন বাতিল করে বিচার বিভাগকে রাজনীতিকরণ করা হয়। ফিরে পেলে দেশের গণতন্ত্র ও রাজনীতিতে ভূমিকা রাখবে দলটি। আগামী 1 জুন ইনশাল্লাহ জামায়াত ইসলামী তার নিবন্ধন ফেরত পাবে ইনশাআল্লাহ। এবং একই সাথে বাংলাদেশের রাজনীতিতে জামায়াত ইসলামী নতুন উদ্যমে নতুনভাবে মানুষের সাপোর্ট নিয়ে মেজরিটির ভিত্তিতে বাংলাদেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ। এদিকে নিবন্ধন ফিরে পাওয়া নিয়ে জামায়াত আশার আলো দেখলেও দাড়িপাল্লা প্রতীক নিয়ে দেখা দিয়েছে জটিলতা। জামায়াতের আইনজীবী বলছেন, দাড়িপাল্লা নিয়ে সর্বোচ্চ আদালতের পর্যবেক্ষণ চেয়েছেন তারা, কেননা এ প্রতীকের সঙ্গে জড়িয়ে আছে দলটির নেতাকর্মী সমর্থকদের আবেগ। প্রতীক তো আর উচ্চ আদালত বরাদ্দ করতে পারে না। প্রতীক বরাদ্দ করার ক্ষমতা হলো ইলেকশন কমিশনের। মাননীয় আদালত যেন এই মর্মে একটি অবজারভেশন দেন যে এই ব্যাপারটি যেন ইলেকশন কমিশন উপযুক্ত সময়ে উপযুক্ত সিদ্ধান্ত নেন। 2013 সালের 1 আগস্ট জামায়াত ইসলামের নিবন্ধন বাতিল ও অবৈধ ঘোষণা করে রায় দেন হাইকোর্ট। এর 5 বছর পর 2018 সালের 7 ডিসেম্বর দলটির নিবন্ধন বাতিল করে প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। দুর্নীতি মামলায় 3 বছরের কারাদণ্ডের রায়ের বিরুদ্ধে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমানের আপিল শুনানির জন্য গ্রহণ করেছেন হাইকোর্ট। একই সঙ্গে হাইকোর্টে মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত জুবাইদাকে জামিন দেওয়া হয়েছে। তলব করা হয়েছে বিচারিক আদালতের নথি। দীর্ঘ 17 বছর নির্বাসিত জীবন কাটিয়ে গত 6 মে দেশে ফিরেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান। দেশে ফিরেই দুর্নীতির মামলায় 3 বছরের সাজার বিরুদ্ধে আইনি লড়াইয়ে ডাক্তার জুবাইদা। প্রথমে 587 দিন বিলম্ব মার্জনা, পরে সাজার বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন তিনি। বুধবার জুবাইদার আপিল শুনানির জন্য গ্রহণ করেন হাইকোর্ট। জামিনও পান তিনি। ডাক্তার জুবাইদা রহমানের আইনজীবী বলেন, কোনো অনিয়ম দুর্নীতি না করেও প্রতিহিংসার কারণে তারেক রহমান ও জুবাইদার বিরুদ্ধে মামলা ও সাজা দেয়া হয়। মেলাফাইডি কোনো প্রপার্টি উনি অ্যাকোয়ার করেননি এবং যেই প্রপার্টি উনি স্টেটমেন্টে দেখিয়েছেন সেটা ওনার বৈধ সম্পত্তি, বৈধ আয়ের সম্পত্তি। কাজে শুধুমাত্র রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য এবং ওনাকে দণ্ডাদেশ দিয়ে রাজনীতি থেকে বিরত রাখার জন্য এই মামলার উদ্ভব এবং এই মামলা সাজা দেওয়া হয়েছে। এই মামলায় তারেক রহমানেরও 9 বছরের সাজা রয়েছে। দলটির আইনজীবীরা বলছেন, চূড়ান্ত শুনানিতে তিনিও খালাস পাবেন। পরিপূর্ণ হিয়ারিং যখন করতে পারবো, শুধু ডাক্তার ম্যাডাম জুবাইদা রহমান না, তারেক রহমান সাহেবকে ইনশাআল্লাহ আমরা এই মামলা খালাস করতে পারবো। দুর্নীতির এই মামলায় 2023 সালের আগস্টে তারেক রহমান ও জুবাইদা রহমানকে দণ্ড দেন বিশেষ জজ আদালত। 5 আগস্টের পর আপিলের শর্তে ডাক্তার জুবাইদা রহমানের সাজা 1 বছরের জন্য স্থগিত করে সরকার। আফজাল হোসেন,
সময় সংবাদ, ঢাকা। ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটির মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে গণ অবস্থান করেছেন বিএনপির নেতাকর্মীরা। সকালে নগর ভবনের প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে তারা অভিযোগ করেন শপথ গ্রহণ নিয়ে সরকারি গড়িমসি করছে। এদিকে ইশরাককে মেয়র ঘোষণা করে আদালতে দেয়া রায় স্থগিত চেয়ে হাইকোর্টে রিট করেছেন এক আইনজীবী। স্লোগানে মুখর ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবন। ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে মেয়র পদের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে জড়ো হন দক্ষিণের বাসিন্দা ও বিএনপির নেতাকর্মীরা। বুধবার সকালে নগর ভবনের প্রধান ফটকের সামনে অবস্থান নেন তারা। নগর ভবন থেকে কর্মকর্তাদের বের করে দেন বিক্ষুব্ধরা। দ্রুত সময়ের মধ্যে ইশরাক হোসেনকে শপথ গ্রহণের মাধ্যমে মেয়র পদের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিও জানান তারা। কেন ইঞ্জিনিয়ার ইশরাক মেয়র কেন পাচ্ছে না, কেন উনি বসতে পারছেন এখানে? কিছু কুচক্র মহল সেটাকে নিয়ে তালবাহানা করছে। এদিকে ইশরাকের শপথ গ্রহণ নিয়ে সরকারের বিরুদ্ধে গড়িমসির অভিযোগ করেন আন্দোলনকারীরা। দ্রুত মেয়রের দায়িত্ব বুঝিয়ে না দিলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেন তারা। ইশরাক প্রকৃত মেয়র না হলেও জনাব ইশরাক হোসেন ছিলেন জনতার মেয়র। আইন মন্ত্রণালয় এই মতামত দিতে আমাদের গড়িমসি করতেছে। এদিকে গুলশানে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সামনেও মানববন্ধন করেন মোহাম্মদপুর কৃষি মার্কেটে আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। আমরা রাস্তায় রাস্তায় কত ঘুরবো, আমাদেরকে বাঁচান, আমাদেরকে বাঁচান। আমাদের এই দোকান ছাড়া উপার্জনের কোনো উৎস নেই। দোকান খুলে দেওয়ার বিষয়ে এখনো দায়িত্বশীল কারো পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের সঙ্গে যোগাযোগ করা হয়নি বলে জানান আন্দোলনকারীরা। সরজমিনে এসে আমাদের ব্যবসায়ীদেরকে দেখে যান। আয়েশা সিদ্দিক, সামিয়া, সময় সংবাদ, ঢাকা। জুনের মধ্যে আইএমএফ এর ঋণের চতুর্থ ও পঞ্চম কিস্তির $130 কোটি ছাড় হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। এছাড়াও অন্যান্য সংস্থার কাছ থেকে পাওয়া যাবে আরও প্রায় $200 কোটি। দুবাই থেকে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বুধবার এসব কথা জানিয়েছেন গভর্নর। অর্থনীতির সংকট মোকাবেলায় 2022 সালের জুলাই মাসে আইএমএফ এর কাছে ঋণ চায় বাংলাদেশ। 2023 সালের 30 জানুয়ারি শর্ত সাপেক্ষে $470 কোটি ঋণ প্যাকেজ অনুমোদন হয়। এর মধ্যে 3 কিস্তিতে $231 কোটি পাওয়া গেছে। বাকি 4 কিস্তির মধ্যে চতুর্থ ও পঞ্চম কিস্তিতে মিলবে $130 কোটি। বুধবার এক প্রেস বিজ্ঞপ্তিতে জুনেই এই অর্থ ছাড়ের কথা জানান অর্থ মন্ত্রণালয়। একই তথ্য জানান কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরও। দুবাই থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সংবাদ সম্মেলনে গভর্নর আরও জানান ডলারের দাম বাজারের উপর ছাড়ার সিদ্ধান্ত হয়েছে। আমরা মনে করি যে জুন মাসের মধ্যেই সবগুলো রিলিজড হয়ে যাবে। তাদেরকে বাজারের হাতে রাখছি, আমরা বাজারে থাকবো, আমরাও কেনাবেচা করব, কিন্তু অ্যাজ এ পার্টিসিপেন্ট। অযৌক্তিক কোনো দামে কারোর কাছ থেকে ডলার কেনার কোনো প্রয়োজন নেই, যথেষ্ট সরবরাহ আছে। আইএমএফ ছাড়াও অন্যান্য সহযোগীদের কাছ থেকে আরও প্রায় $2 বিলিয়ন ঋণ মিলবে বলে জানানো হয়। এ সময় ব্যাংক খাতের কথা তুলে ধরে গভর্নর বলেন, সংস্কারের জন্য প্রয়োজনে কিছু ব্যাংক একীভূত হবে, এতে আমানতকারীদের ভয় পাওয়ার কিছু নেই। আমরা সুশাসন প্রতিষ্ঠা করে ছাড়বো। যদি কোনো ব্যাংকের শর্টফল থাকে, যাদের থাকবে, আমরা তাদেরকে মার্জার করব, অ্যাকুইজিশন করব, নিয়ে নেব, আমরা তাদের লিকুইডেট করব, যেটা করা প্রয়োজন সেইভাবে আমরা আগাবো। ডিপোজিটরে কোনো ভয়ের কোনো কারণ নাই, বাংলাদেশ ব্যাংক তাদের সাথে আছে। মূল্যস্ফীতি কমানো নিয়ে আশাবাদী গভর্নর বলেন, মে মাসে এর হার 8% ঘরে নেমে আসবে, আর আগামী বছর তা হবে 5%। সামগ্রিক ব্যবস্থাপনাটা ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। রেলের কর্মচারীদের বসবাস রাজধানীর শাহজাহানপুরের কলোনিতে। এখানকার বেশিরভাগ ভবনই জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ, তাই নিজেরা না থেকে বহিরাগতদের কাছে ভাড়া দিয়েছেন অনেকে। বিশেষজ্ঞ বলছেন, বহিরাগতদের প্রবেশের সুযোগে কলোনি সহ পুরো শহরের নিরাপত্তা ঝুঁকিতে পড়তে পারে। রেলের মহাপরিচালক বলছেন, এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। প্রিন্স আরেফিন ও মোবারক হোসেন শুভর ছবিতে মাইমুনা হায়দার চৌধুরীর ধারাবাহিক প্রতিবেদনের শেষ পর্ব আছে। স্যাঁতস্যাঁতে মেঝে, কোথাও ধসে পড়েছে দেয়ালের অংশ, আবার কোথাও কোথাও খসে পড়ছে পলেস্তারা। এমন পরিবেশে একটি ফ্ল্যাটেই গাদাগাদি করে থাকছে কয়েকটি পরিবার। এ তো গেল বাসার ভেতরের অবস্থা, বাইরের চিত্র আরও ভয়াবহ। কোথাও জমে আছে ময়লা পানি, কোথাও ভাগাড়ে পরিণত। শাহজাহানপুরের এই রেলওয়ে কলোনিতে রেলের কর্মচারীদের থাকার কথা থাকলেও এখানকার অধিকাংশ বাসিন্দাই কাজ করেন বেসরকারি খাতে। এক প্রকার জীবনের ঝুঁকি নিয়ে এই সকল জরাজীর্ণ ভবনে বসবাস করছেন তারা। আমরা যার আন্ডারে থাকি, সে চাকরি করে, সে এই জায়গা ভাড়া দেওয়া হয়, আর একটু ভালো পরিবেশে থাকে।
কলোনির দুটি ভবন ঝুঁকিপূর্ণ হওয়ায় বছরের পর বছর পড়ে আছে পরিত্যক্ত হিসেবে, যা পরিণত হয়েছে মাদকসেবীদের আড্ডা স্থলে। আবার বরাদ্দের ফ্ল্যাটে রেলকর্মীরা নিজেরা না থেকে বহিরাগতদের কাছে ভাড়া দেয়ায় বাড়ছে নিরাপত্তা ঝুঁকি। বহিরাগতদের প্রবেশ ঠেকাতে বছরে 2 বার মনিটরিংয়ের পরামর্শ অপরাধ বিশেষজ্ঞের। বরাদ্দগুলো কাদের নামে দিচ্ছে সেটা তো একটা অফিসিয়াল রেকর্ড থাকে এবং সেটা 6 মাস 1 বছরে একটু মনিটর করা দরকার। নগর পরিকল্পনাবিদ বলছেন, কর্মকর্তাদের জন্য বিলাসবহুল আবাসের বিপরীতে কর্মচারীদের জন্য ঝুঁকিপূর্ণ আবাসন বৈষম্যহীন দেশ করার পেছনে অন্তরায়। একই রাষ্ট্রে প্রথম শ্রেণী কর্মকর্তা এবং তৃতীয় এবং চতুর্থ শ্রেণী কর্মকর্তাদের আবাসনের এই যে বৈপরীত্য, এটা কিন্তু রাষ্ট্রের বৈষম্যমূলক যে বৈষম্যহীন যে রাষ্ট্র সমাজ ব্যবস্থার কথা বলি, এইটার স্পিরিটের সাংঘর্ষিক। রেলের মহাপরিচালক বলছেন, রাজনৈতিক চাপে অনেক সময় বহিরাগতদের ফ্ল্যাট থেকে উচ্ছেদ করা যায় না। প্রথম পদক্ষেপ হিসাবে আমরা যারা ভাড়া দিয়ে আছে তাদের একটা তালিকা করে তাদেরকে নোটিশ দিব, পরে নির্দিষ্ট সময়ের মধ্যে ভাড়াটা উঠে না দিয়ে তারা যদি না ফিরে আসে তাহলে আমরা তাদেরকে বাসা ক্যান্সেল করে দিতে অ্যালটমেন্ট। মহাপরিচালক আরও জানান, অর্থের অভাবে মেরামত করা যাচ্ছে না ঝুঁকিপূর্ণ ভবন। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা।